চলো অঙ্ক দিয়ে শুরু করি। হ্যাঁ, আর জিকে দিয়ে শেষ করব। জিকে কোথায় শেষ হবে ঠিক নেই, কিন্তু থাকলে আগের দিনের মতো অনেক কিছু শিখতে পারবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, দাদা 12 দাগের অঙ্কটা দেখো তো দাদা, মানে দেখছি। অঙ্কটার অ্যান্সার ভুল নিয়ে আগে এক দাগ দেখি, তারপরে 12 দাগ দেখবো। কেমন? চলো এক দাগ দেখি একদম। বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 55, 127 এবং 175কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে? তখন আমরা কি করি? এই টাইপের ম্যাথ চঞ্চল ঘোষেও পেয়ে যাবে, যে কি ডিফারেন্স বড়টার থেকে ছোটটা ডিফারেন্স, মেজরার থেকে ছোটটা ডিফারেন্স, আর কি বড়টার থেকে মেজরটার ডিফারেন্স। চলো তাহলে আমরা দেখব বড়টার থেকে ছোটটা ডিফারেন্স কত আসছে। 120। 120 এলো, ভেরি গুড। তারপরে দেখবো যে কি বড়টার থেকে মেজরটার পার্থক্য কত আসছে। ওটা তোমার 48। কত আসছে? 48। 48। 48 আছে, 72 কেন হয় ভাই? 175 থেকে তুমি 127 বাদ দেবে। আচ্ছা, তারপরে দেখো 55 আর 127, মানে 127 থেকে 55 বাদ দিলে কত হবে? এটা 72। এটা এখানে হচ্ছে 72। 72, একদম রাইট। এবার আমরা দেখলেই বুঝতে পারছি, এবার যখনই এমন টাইপের কোশ্চেন থাকবে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে, তখন আমরা কি করব? এবারে এটার গসাউ করব। তাহলে এটার গসাউ করলে কত আসছে? বৃহত্তম সংখ্যা বলে যেহেতু বৃহত্তম সংখ্যা তাহলে গসাগু। তাহলে এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো 24 দিয়ে প্রত্যেককে ভাগ যাবে। দেখো 5 24-এ 120 হয়, 24 2 48 হয়, 3 24-এ 72 হয়। তাহলে অ্যান্সার কত এলো ভাই? অপশন বি এলো 24। সিম্পল, গসাগুটা বের করতে হবে আমাকে মেইনলি। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু এত হলে লসাগু কত হয়? তো তোমাদের আমি বারে বারে একটা জিনিস শিখিয়েছি, যে অনুপাতের সঙ্গে যখনই আমরা গসাগুটা গুণ করব অ্যাকচুয়াল মানটা পাবো। তাহলে অনুপাতের হিসাবে লসাগু অ্যান্সার চেয়েছে, যেহেতু অনুপাতের হিসাবে লসাগু কত হচ্ছে, এবার 3 আর 4 লসাগু কত? 12 হয়। আর একটু আগেই কি বললাম, যে যখন অনুপাতের সাথে গসাগুটা গুণ করব তখন অ্যাকচুয়ালটা পাবো। তাহলে অ্যাকচুয়াল কত হবে? 48। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। নেক্সট, 2a = 3b = 4c হলে h2b/c যখন এমন থাকবে তখন কি করতে হয় ভাই? মনে আছে তো? কি করতে হবে? এলসিএম করতে হবে। এগুলোর এলসিএম করতে হবে, যেটা বলে ব্যস্ত অনুপাত বের করার সিস্টেম। ওকে, তাহলে এলসিএম বের করো। 2 3 এবং 4-এর এলসিএম কত হবে? 12 হবে। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? তুমি বলবে 6 দিয়ে 12। আচ্ছা, 3-এর সঙ্গে কত গুণ করলে? 3 4 12 বলবে। আচ্ছা, 4-এর সঙ্গে কত গুণ করলে? 3 গুণ করলে 12 হয়। তাহলে অ্যান্সার কত হলো? 6:4:3। অপশন একেতে আছে অ্যান্সার। নেক্সট দেখে নাও। বলো। মানে যেটা বার করবো সেটা ঢাকা দিয়ে করলেও তো হয় একদম তাই, তুমি যদি মনে করো হবে। হ্যাঁ দাদা, ওভাবে করছি আমিও। আমি ওইভাবে করেছি। তুমি যদি মনে করো 2a = 3b, দেখো 2a এর ভ্যালু যদি 6 ধরো, তাহলে এখানে কত হবে? 12 হয়ে গেল, সমান সমান 3b মানে কত? দেখলে 3 4 12, বেশ ঠিক আছে, মিলে যাচ্ছে। তারপরে দেখবো কি 3b মানে কত? 4 যদি হয় মানে 3 4 12, তাহলে এই 12 সমান সমান 4c। 4-এর সঙ্গে কত গুণ? 3 গুণ করলে চলে আসবে। তাহলে আজ এটা বেশি সোজা। যেটা ইচ্ছা করতে পারো, নো টেনশন। 4 দাগ কি বলছে? একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকে, মানে ভাগশেষ থাকে। এবার আমরা একটু ঘুরিয়ে বলবো, যদি এই 6টা ভাগশেষ না থাকে তাহলে কি হবে? সংখ্যাটা 7 8 এবং 9 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, তার মানে অপশান যেগুলো দেওয়া আছে সেখানে কিন্তু 6 ভাগশেষ থাকবে, যেটা অ্যান্সার হবে। তাহলে আমরা বুদ্ধি করে কি করলাম? ওই ভাগশেষটাকে আউট করে দিলাম, তাহলে সংখ্যাতে পুরোপুরি ভাগ যাবে। তখন আমরা বিভাজ্যতা নিয়ম দিয়ে ইজিলি করতে পারবো। তাহলে 450 থেকে যদি 6 বাদ দিই তাহলে হয়ে যাবে 444। ওকে, 480 থেকে যদি আমি বাদ দিই কত হবে? 474 হয়ে যাবে। ওকে, 510 থেকে যদি বাদ দিই কত হয়ে যাবে? 504 হয়ে যাবে। আর 540 থেকে যদি বাদ দিই 534 হয়ে যাবে। ওকে,
এবার এখানে ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি 9 বাবাজি, আর 9 যখন থাকে খুবই ওই সোজা। একটাই আছে। 9 এর হ্যাঁ, 9 বিভাজ্যতা নিয়মটা আমরা অ্যাপ্লাই করব, অন্যগুলো পরে আসছে, আগে 9টা তো দেখিনি। 9 বিভাজ্যতা নিয়ম কি বলছে, যে সংখ্যাগুলোর যোগফল 9 দিয়ে ভাগ, ধরো 3 4 নয় 12, দ্বারা divide 3 4 যোগ করলে 12, 9 দিয়ে ভাগ যাবে না যোগফলটা। দেখো 4 7 4 4 8 8 7 15, 15কেও 9 দিয়ে ভাগ করতে পারি না। আবার লাস্টে দেখো 4 3 7, 7 5 12, 12টাকেও কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারি না, কিন্তু 5 0 আর 4কে যদি আমরা যোগ করি দেখবো আসছে 9, আর 9কে তো 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে অ্যান্সার এটা আসলো 504। কত নম্বর অপশন এটা? 3 নম্বর অপশন, অপশন সি হয়ে গেল। আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই। নেক্সট, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। ভেরি গুড। তাদের সংখ্যাগুলোর অনুপাত দেওয়া আছে। ওকে, তাহলে মোট পরিমাণ দেওয়া আছে টাকার, আর দেওয়া আছে অনুপাত কিসের? মুদ্রার। তাহলে এই সংখ্যার অনুপাত থেকে আমাকে টাকার অনুপাতটা বের করতে হবে। তাহলে দেখো সব কয়েক টাকায় কনভার্ট করে নাও। তাহলে দুটো আছে 1 টাকার নোট, নোটই ধরো, বা 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন, তার মানে ক টাকা আছে সেখানে? দুটো যদি 1 টাকার কয়েন থাকে মানে মোট 2 টাকা আছে। ওকে, এবার বলছে 3টে আছে 50 পয়সার কয়েন। এবার দুটো 50 পয়সা মিলে কি হয়? 1 টাকা হয়। তাই কি করলাম? 2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, টাকায় কনভার্ট করছি যেহেতু। তারপর রয়েছে কি 4টে 25 পয়সা। তো 4টে 25 পয়সা মানে ক টাকা বলতে পারি ডাইরেক্টলি আমরা? 1 টাকা, কারণ 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয়। তাই 4 দিয়ে ভাগ করলে তো 4 আর 4 ভাগ গেলে 1 হবে, তাই না? চলো, তাহলে এইবার দেখো এই 2টা হারানোর জন্য প্রত্যেকের সঙ্গে যাদের 2 নেই 2টা গুণ করে দাও, তাহলে কী হয়ে যাবে? 41টা 2 দুগুণি 4, আর এর সঙ্গে তো 2 নিচেই রয়েছে, তাহলে দেখার দরকার নেই। আর এখানে 2 অক্ষে 2, ব্যাস রেশিও আমরা পেয়ে গেলাম। তাহলে মোট মান কত আসছে এখানে অনুপাতের? অনুপাতের মোট মান আসছে 9। তো আমরা বলছি 9 অঙ্কে সেই মোট টাকার রেশিওটা কত বলছে? 180। কত গুণ বেশি? 20 গুণ বেশি। তাহলে দেখলাম যে অনুপাতের থেকে, অনুপাতের মোট হচ্ছে 9 কিন্তু অ্যাকচুয়ালটা 180, তাহলে অনুপাতের থেকে অ্যাকচুয়ালটা বেশি কত? 20 গুণ। ওকে, তাহলে 50 পয়সার সংখ্যা চেয়েছে, তাই 50 পয়সা আছে এমন কত টাকা সেটা বের করি। তাহলে এখানে 3 আছে, তাই 3 মানে কত হবে? 3 কুড়ি 60 হয়ে যাবে। তাহলে 60 টাকা আছে, যেখানে প্রত্যেকটা কটা পয়সা? 50 পয়সা। তাহলে 50 পয়সা যদি হয়, 1 টাকায় কটা 50 পয়সা? দুটো। 1 টাকায় দুটো 50 পয়সা। তাহলে 50 টাকায় কটা হবে? সরি, 60 টাকায় কটা হবে? 60 টাকায় কটা হবে? 2 গুণ করে দাও, 2 গুণ করলেই হয়ে যাবে, কারণ 1 টাকায় যেহেতু দুটো, তাহলে 60 টাকায় 120টা, অপশন বি। নেক্সট, তারপর দেখো 6 দাগ বলছে কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের রেশিও 2:3:4, যদি মোট 18,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু মানে মিডিল বন্ধুটা আর কি কত টাকা পাবে? সিম্পল লজিক, কিচ্ছু নেই। যখন আমার টাইমটা ফিক্স আছে তাহলে মূলধনের রেশিও অনুসারেই কিন্তু আমি কি করব? লভ্যাংশের রেশিওটা ডিনোট করব। ওকে, তাহলে অনুপাতের যোগফল কত? বিনিয়োগের অনুপাতের যোগফল যেটা, দেখো 4 আর 3 7 আর 2 9। তো আমরা বলছি আনুপাতিক হারে মোট 9, অ্যাকচুয়ালটা সেটা কত? 18,000। তাহলে আমরা আমাদের যে আনুপাতিক হার রয়েছে তাতে কত গুণ বেশি দেখতে পাচ্ছি? কত গুণ গুণ বেশি? 9 2 18 আর 3টে 0 মানে 2000 গুণ বেশি হয়ে গেল অঙ্ক। মিডিলে বাবু কত আছে? 3 আছে, তাই 3 মানে কত? তাহলে 3 × 2000 করে দেবো, কারণ অনুপাত থেকে তো 2000 গুণ বেশি, তাই 3 2 6000, অ্যান্সার অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। বুঝতে কারো অসুবিধা নেই তো? নেক্সট দেখে নেব, দুটি ট্রেন একই দিকে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেয়ে যাচ্ছে। 2.5 ঘন্টা, দেখো 2 ঘন্টা 30 মিনিট মানেও যা, 2.5 ঘন্টাও তাই। 2.5 ঘন্টা পর ট্রেন দুটির দূরত্ব কত থাকবে? তো একই দিকে যাওয়া মানে গতিবেগ কি হবে ভাই? একই দিকে যখন যাবে গতিবেগ তখন মাইনাস হবে, তাহলে গতিবেগ মাইনাস করলে কত আসবে? 20। গতিবেগ মাইনাস করলে আসছে 20, তাই 50 আর 30-এর ডিফারেন্স করলে আসছে 20। ওকে, এবার কত ঘন্টা গেছে? এটাকে তো 1 ঘন্টায়, এটা কি 1 ঘন্টায় ডিফারেন্স আছে 20, তাহলে 2.5 ঘন্টায় কত হবে?
50 আড়াই ঘন্টায় কত হবে? পয়েন্টটা তুলে দিয়ে নিচে একটা শূন্য দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম, তো শূন্য শূন্য কেটে গেল, তাহলে 50। 50 তাহলে 50 কিলোমিটার ওদের ভিতরে ডিস্টেন্স তৈরি হয়ে গেল। অপশন বি অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 7:9 এবং তাদের বিয়োগফল 6, সংখ্যা দুটি কত? তো যখনই আনুপাতিক হার দেওয়া থাকবে বা যোগফল দেওয়া থাকবে বা বিয়োগফল, আমরা কি করে করছি দেখব। আগে দেখব যে অনুপাতের বিয়োগফল কত, যেহেতু এখানে বিয়োগফল দেওয়া আছে আমরা ভ্যারিয়েশন করছি, এর সঙ্গে এর কত ভ্যারি হচ্ছে। তাহলে 7 আর 9 ডিফারেন্স দেখছি 2, কিন্তু অঙ্কে ডিফারেন্স কত বলছি, অ্যাকচুয়ালটা 6। তাহলে কত ডিফারেন্স, মানে অনুপাত থেকে কত গুণ বেশি এটা? 3 3 2 6, 3 গুণ বেশি। তাহলে আমরা বলতে পারি অনুপাতে যেটা আছে তার 3 গুণটা করলে অ্যাকচুয়ালটা পাওয়া যাচ্ছে। তাহলে সংখ্যা দুটো কি? তাহলে 7 মানে 3 গুণ করলে 3 7 21 হয়ে যাবে, আর এখানে 3 9 27 হয়ে গেলে অ্যাকচুয়ালটা পেয়ে যাবো। তাহলে 21 আর 27 অপশান ডি অ্যান্সার। নেক্সট, এটা কিন্তু না, কারণ এটা কিন্তু 7:9 না রয়েছে, এখানে কিন্তু 9:7 করা। নেক্সট, সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে 2205কে গুণ করলে একটি পূর্ণবর্গ রাশি হয়? তো যখন গুণের কথা বলবে তখন কি করবে, আমরা গতানুগতিক যেমন করি সেইভাবে করতে করতে গুণ ভাগের ক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো শেষে যখন আমরা 5 দেখতে পেরেছি মানে আমরা 5 দিয়েই প্রথম দেব। ওকে, 5 দিয়ে যদি দিই কত আসছে দেখো তো, দেখো 4 5 20 আসছে, আবার 2 বাকি, 4 5 20 এলো 441। তো 441 কিন্তু একটা কি সংখ্যা? তাহলে 441 হচ্ছে 21-এর স্কোয়ার, বর্গ সংখ্যা। তাহলে আমার 441 নিয়ে কোনো কাজ নেই, কাজ কোনটা নিয়ে, যে কোনটা একটা বর্গ নেই। তাহলে 5 কিন্তু বর্গ নেই। যারা মনে করছে যে দাদা তাহলে আমরা এটা করছো না, তাহলে এইটা দেখো 21 কত হবে, 441 হয়ে যাবে। তাহলে দুটো 21 আছে মানে সেটা পূর্ণবর্গ। যখন তুমি 441 পূর্ণবর্গ সংখ্যা মুখস্থ আছে আর করতে যাবে না, তাহলে 5 একা পড়ে আছে। তাহলে 5কে পূর্ণবর্গ করতে গেলে আর একটা 5-এর দরকার, তাহলে কত গুণ করতে হচ্ছে, একটা 5 গুণ করতে হচ্ছে। অপশন বি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, দুইজন শ্রমিকের মজুরি অনুপাত 5:6, যদি প্রথমজন দ্বিতীয় শ্রমিকের চেয়ে এত টাকা কম পায় তবে তাদের মোট মজুরি কত হয়? একই রকম কিন্তু ডিফারেন্স এখানে কত বলছে, 1-এর ডিফারেন্স, আনুপাতিক হারের ডিফারেন্স 1, কিন্তু অ্যাকচুয়ালি কটা আছে, সেটা 11। তাহলে আনুপাতিক হারের থেকে কত গুণ বেশি, 11 গুণ বেশি। এবার চেয়েছে মোট মজুরি মানে ওদের যোগফল, তাহলে 5 আর 6-এর যোগফল কত করে দাও, কত হবে, 11। অনুপাতের যোগফল 11, কিন্তু অ্যাকচুয়ালটা কত গুণ বেশি, 11 গুণ বেশি। তাহলে 11 গুণ যদি বেশি করি তাহলে 11 11 121 টাকা হয়ে যাবে তার মোট। অপশন ডি অ্যান্সার হয়ে গেল। নেক্সট, আচ্ছা 11 দাগটা দেখব, 20 লিটার স্পিরিট ও জলের মিশ্রণে 10% জল, কত জল মেশালে ওই মিশ্রণে 25% জল হবে? দেখো, তাহলে দেখো 20 এর মধ্যে 10% জল আছে, স্পিরিট অ্যান্ড ভয়েটিভ এর রেশিওটা বের করো। আচ্ছা 20-এর 10% মানে কত হয় ভাই, 2 হয়। 20-এর 10% করতে না পারো করবে 20 × 10/100 করলে কত আসবে, দেখবে 10ই আসবে। ঠিক আছে, 2 আসবে, 2 আসবে। তাহলে 20-এর ভিতরে 2 যদি ওয়াটার হয় তাহলে স্পিরিট কত আছে, বেশ, ভেরি গুড। এবারে দেখো এখানে বলছে 25% জল থাকবে, তো 25% ফ্র্যাকশন ভ্যালু করে দাও। 25/100 কাটাকুটি করলে কত হবে, 1/4, মানে মোট অংশ যদি 4 হয় তার ভিতরে 1 হবে জল। আচ্ছা মোট অংশ আছে 4, তার ভিতরে যদি জল হয় 1, তাহলে বাকি কত, 3 হচ্ছে স্পিরিট। এবার তুমি কি মিশিয়েছো, জল মিশিয়েছো, জল মিশিয়েছো। তাহলে জল যদি মেশাও তাহলে স্পিরিট আগেও যা ছিল এখনও সেই একই পরিমাণ থাকবে। তাহলে একই পরিমাণ যদি আনতে হয় তাহলে কত গুণ দেখতে পাচ্ছি, 6 গুণ, 318 হয়ে গেল। তাহলে একে যখন 6 গুণ করলে এ পাশেও গুণ করা লাগে, তাহলে এখানে 6 হয়ে গেল। তাহলে জল আগে ছিল 2 লিটার, এখন হলো 6 লিটার, তাহলে কতটুকু মেশালে, অপশান বি 4 লিটার মেশালাম। ব্যাস, এইভাবেই করতে হবে। নেক্সট 12 দাগ কি বলছে, একজন বিক্রেতা 1 টাকায় 3টি চকলেট কিনে পরে 1 টাকায় 2টি বিক্রয় করে। তো এই আমরা টি এর পরিমাণটা একই দিকে রাখবো। তো 3টি কিনছে 1 টাকা দরে, আর 2টি কিনছে, 2টি বিক্রি করছে 1 টাকা দরে।
এবার আমরা টি এর পরিমাণটা অলওয়েজ সমান করার চেষ্টা করব। তাহলে 3 আর 2 এর যদি সমান করার চেষ্টা করি, এলসিএম কত, মানে 3 দুগুণী 6, তাহলে এর সঙ্গে আমি 3 গুণ করলে 6 চলে এলো, এর সঙ্গে আমি 2 গুণ করলে 6 চলে এলো। তাহলে একে যখন 2 গুণ করলাম, টাকাকেও 2 গুণ করতে হবে, তাহলে টাকাটা কত পরিণত হয়ে গেল, 2 অক্ষে 2 টাকা পরিণত হলো। এখানে কত পরিণত হলো, 3 গুণ করলে মানে 3 অক্ষে 3 টাকা। এবার তাহলে তুমি 2 টাকায় কিনেছো, 3 টাকায় বিক্রি করছো, তাহলে 2 টাকার উপরে লাভ হচ্ছে 1 টাকা। তো হাফ লাভ, হাফ মানেই তো 50%, হাফ টাকা লাভ, হাফ টাকা তো 2-এ 1 টাকা লাভ মানে হাফ। তাহলে 100-এ কত করার দরকার পড়ে না, হাফ 1/2 মানেই তোমরা জেনে গেছো 50%। নেক্সট, কিন্তু অ্যান্সারে তো 70 করা আছে। ও ভুল আছে, অ্যান্সারে ভুল আছে, ওই যেটা ওই নাসির ওই জন্য প্রথমে বললে অ্যান্সারে ভুল আছে। হ্যাঁ, এটা অ্যান্সার কত হবে, 50%, অপশন সি, ভুল থাকতেই পারে। হ্যাঁ, 13 দাগ দাও। 30 লিটার মিশ্রণে জল ও সিরাপ এর অনুপাত 11:4। কত লিটার জল মেশালে অনুপাত 6:1 হবে? একই রকমভাবে করব। আমরা আগে দেখে নেব যে অনুপাতের টোটাল কত আছে। প্রথম যে অনুপাতটা আছে 30 লিটারের, যে কত আছে, 15। তাহলে 15 অনুপাতের হিসাবে 15, কিন্তু অ্যাকচুয়ালটা ক লিটার, সেটা 30 লিটার। কত গুণ বেশি, 2 গুণ। তার মানে যেখানে 11 আসে তার দ্বিগুণ করে দেবো, 22 লিটার আছে জল, আর সিরাপ 4 মানে কত, 8। এবার দেখো যোগ করে দেখো, 22 আর 8 যোগ করলে কত আসছে, দেখো 30 চলে আসে। ওকে, এবার যখন জল মিশালে, জল মেশানোর ফলে রেশিওটা চেঞ্জ হয়ে গেল, হয়ে কত হলো, 6:1। এবার আমার কাছে প্রশ্ন আগেও ছিল, এখনও আছে, যে কি মেশালাম কি জল, তাহলে সিরাপটা তো আগেও যা ছিল এখনও তাই। তাহলে আগেও যা ছিল এখনও তাই করতে গেলে 1-এর সঙ্গে 8 গুণ করতে হবে। এবার 1-এর সঙ্গে যদি 8 গুণ করি, এ পাশেও তো একজন আছে অনুপাতে, তাহলে একেও গুণ করা লাগে। তাহলে 6-8-এ কত হলো, 48 হয়ে গেল এখন জল। তাহলে 22 লিটার জল ছিল আগে, এখন হলো 48। তাহলে বাপু তুমি কতটুকু জল মেশালে, 26 লিটার, অপশান বি, ভেরি গুড। নেক্সট দেখে নেবো এবার 14টা কি বলছে, 3টি সংখ্যার অনুপাত 2:3:6, ভেরি গুড, এবং তাদের লসাগু 72, তাহলে তাদের গসাগু কত। ব্যাস, তোমাদের আমি একটু আগে শিখিয়েছিলাম, যখন এমন টাইপের থাকবে আমি দেখে নেবো অনুপাতের লসাগু কত। তাহলে অনুপাতের লসাগু কত, 36। অনুপাতের লসাগু কত হচ্ছে 6, অনুপাতের লসাগু 36, কে বললো, অনুপাতের লসাগু 36 কে বললো, অনুপাতে 2, 3 আর 6-এর লসাগু কত হয়, 6ই হয়, কারণ বড় সংখ্যাটাকে দেখো 3 দিয়েও ভাগ যাচ্ছে, 2 দিয়েও যাচ্ছে, মানে 6ই হচ্ছে তাদের এলসিএম। তাহলে অনুপাতের হিসাবে এলসিএম 6। এবার আমি তোমাদের কি বলেছিলাম, যে অনুপাতের যা আসে তার সঙ্গে যখন আমরা গসাগুটাকে গুণ করি, তখন কি আসে, অ্যাকচুয়াল মানটা। তো আমাদের অনুপাতের হিসাবে লসাগু এসছে 6, তার সঙ্গে কত গুণ করলে 72, 12 গুণ করলে। তো অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলেই তো অ্যাকচুয়ালটা আসে, তাহলে অ্যান্সার অপশন এ। এইটুকু মুখোমুখি করা যায়, তাহলে 12 অ্যান্সার। নেক্সট, তো 15 নম্বর দাগ দাও, কি বলছে, 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ। তো একবারে করবো, উল্টোটা হয়ে যায়, ওদের টাকার রেশিও, টি এর রেশিও দেওয়া আছে, তো উল্টোটা হয়ে যাবে টাকার রেশিও, মানে 20 টাকা কিনে 16 টাকায় বিক্রি, ঠিক আছে, 16 টাকা বিক্রি। তাহলে 20টি, ওই যে টি, দেখো 16টি ক্রয় মূল্য আর 20টি ক্রয় মূল্য সমান, তার মানে উল্টোটা হয়ে যাবে টাকার রেশিও, মানে কি 20 টাকায় 16 টাকা বিক্রি। এই 20 টাকার জিনিসটা 16 টাকায় বিক্রি করছো, মানে কত টাকা ক্ষতি হচ্ছে, 4 টাকা ক্ষতি হচ্ছে। এই কাটাকুটি করলে কত, 1-এর 5, তো 1-এর 5 মানে কত আসছে, 20%। 1-এর 5 মানে 20%। যারা বোঝো না, এর সঙ্গে 100 গুণ করে দেখো, তাই আছে, পাল্টে কাটলে 5 করে 100। নেক্সট, দুই ক্রমিক অযুগ্ম সংখ্যার, আচ্ছা অযুগ্ম সংখ্যা মানে কি, n প্লাস ও n n n প্লাস 2। আমি ওসব কথা বলিনি, আমি হচ্ছে অযুগ্ম সংখ্যা মানে কি, বিজোড়, এগুলো বিজোড় দাদা, ওয়ার্ড। চলো বিজোড়। তাই দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার বর্গের বিয়োগফল 200, ঠিক আছে, তুমি অপশন টেস্ট করলেও হয়ে যায়, হলে তাদের ক্ষুদ্রতর সংখ্যাটি কত। তো দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার বর্গের বিয়োগফল বলে দিয়েছে এটা। এবার একটা সূত্র আছে, সূত্রটা কি,
এই মোহিত মোহিত বলছিল n স্কয়ার মাইনাস n প্লাস 2 এন স্কোয়ার মাইনাস n প্লাস 2 তার হোল স্কয়ার। তার হোল স্কোয়ার, এটাই তো একটা থাকো, এটাতে সিম্পল। আমি বিজোড় সংখ্যা একটা যদি এন ধরে আরেকটাকে এন প্লাস টু, ও সেটাই করেছে আর কিছুই না। তো এর ডিফারেন্স মাইনাস এর ডিফারেন্স করেছে, এটাই করেছে আর কিছুই করেনি। তো এটা ক্যালকুলেশন করে কত এসছে, এটা সমান সমান 200। তাহলে এবার 200 রয়েছে, সিম্পল আছে, ভেবো না যে ও যেটা বলছে যে কি ওটা সিম্পলি। ও কি করেছে, একটা সংখ্যা এন ধরেছে আর একটা সংখ্যা এন প্লাস টু ধরেছে। কেন টু ধরেছে বলো তো, কে পারবে? বিজোড় বিজোড়টাই দুটো পরে আসবে। হ্যাঁ, বিজোড় হোক আর জোড় হোক, দুই করে দুই করে গ্যাপ থাকে তার জন্য। তাহলে এর স্কোয়ার আর এর স্কোয়ার করছে, এটার ভ্যালু বলছে কত, জাস্ট 200 দিয়েছে। তাহলে এখান থেকে যদি করো তাহলে এটা আবার কার সূত্র হচ্ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কি হবে, এ প্লাস বি ইনটু a মাইনাস b ইন্টু এ মাইনাস বি, তাই তো? মাইনাস মানে হচ্ছে মাইনাস বি, আচ্ছা এ, এটা বি, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু কত হবে তাহলে, 200। প্লাস 2 হবে তো, কোনটা? বিটা n প্লাস 2 হবে না ওটা? কেন গো, এখানে মাইনাস হয়ে যাচ্ছে না, মাইনাস হয়ে না, যাচ্ছে এই না। জায়গাটা আর এই হবে এই আমার জায়গাটা মত, বিজোড়টা এই হবে না করাটা বেটার, ঠিক আছে? অপশন টেস্ট করো, সবথেকে বেটার হয়ে যাবে, ঠিক আছে? দাদা এখানে 49টা একমাত্র 9-এরই 1 আসবে আর 51-এরই 1 আসবে, তবেই 200 ডিফারেন্স হবে, একদম, না শূন্য হতে হবে। এটাই এককের তো ঘরে কথা, 1 আসতে, এটাই তো কথা যে ডিফারেন্স তোমাকে দেখো, ডিফারেন্স কত আসছে, শূন্য আসতে হবে। তাহলে ইউনিট ডিজিট দেখো না, আমি যদি 49 ধরি তাহলে এর ইউনিট ডিজিট কত আসছে, 9 নং 81, 1 আছে। এটাও 1 আসবে, আর 51 যদি ধরি কত 51 আসছে, তবেই শূন্য। 1 আসছে, তাহলে এককে 1। আর এদিকে 53 যদি ধরি, 51 আর 53 তো হবে না, 1 আর 3 এর ডিফারেন্স 2 আসছে, এটাও হবে না। 3 দিকে 9, 8 আসছে, সরি, আর এখানে 3 দিকে 9 আর এখানে 5 5 25, এখানে 4 আসছে, কিন্তু ডিফারেন্স তো শূন্য শেষে ইউনিট ডিজিটে, তাহলে এই দুটো হবে না। তাহলে এইটুকু বোঝা যাচ্ছে 49 আর 51 ভিতরে অ্যান্সার, তো ক্ষুদ্রতম বলেছে, তাহলে এইটা ঠিক আছে। আর না হলে ওই যে মোহিত করেছে ওইভাবে করতে হবে তোমাকে, যে এন স্কোয়ার মাইনাস এন প্লাস 2 এর হোল স্কোয়ার সমান সমান 200, ঠিক আছে? তুমি করতে পারো। তাহলে এন এর স্কোয়ার তুমি এভাবে রেখে দাও, দিয়ে তুমি যদি সূত্র ফেলো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, সেও করতে পারো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, বাবা এটা ভুলে গেছি, স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 মানে 2 দুগুণে 4 2ab এটা স্কয়ার প্লাস বি স্কোয়ার মানে 4 সমান সমান 200। একটু তোমার মিডিল টার্ম চলে আসবে মনে হচ্ছে। তাহলে দেখো না, আসবে না, সোজা আছে। তো দেখো প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা তো আলাদা আসবে, সরি একটু দাঁড়া, এটা ব্র্যাকেটের মধ্যে যাবে। এবার চিহ্নটা প্রত্যেকে পরিবর্তন এবার হবে, চিহ্নে পরিবর্তন করতে বলে যেতে হবে এন স্কোয়ার, আর এখানে মাইনাস এন স্কোয়ার মাইনাস 4n, আবার প্লাস সব পড়া মাইনাস হয়ে যাবে, কিন্তু যেহেতু ব্র্যাকেটের বাইরে কি আছে, মাইনাস চিহ্ন আছে, তাই ঠিক আছে? সমান সমান এদিকে আসবে 200, ওকে। তাহলে এই প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল, ঠিক? তাহলে আলটিমেটলি কি মাইনাস চলে আসছে এখান থেকে, এখানে মাইনাস 4n, মাইনাস হবে না দাদা, প্লাস পাবে দাদা। হ্যাঁ ওগুলো প্লাসই হবে, ওগুলো প্লাসই তো হবে। নাও মাইনাস এই 4n আর 4 হচ্ছে সব প্লাস হবে দুটো। তাই হবে কি, হ্যাঁ দাদা, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি, তাই বলো আগে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে। আর এদের ডিফারেন্স যেহেতু করছে, তাহলে এখানে মাইনাস, তাহলে ঠিক আছে, তাহলে এই মাইনাসটা তো এদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে গুণ হবে, না? সেই হিসেবেই বলছি। যাই হোক দেখছি, তাহলে এই পাশে আসলে 204, 204 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এর বাদ দাও, 4 দিয়ে কাটলে কত আসছে, 4 5 20, 51, এনের ভ্যালু আসছে 51, কোথাও একটা মিস্টেক হলো নাকি, 51 তো একটা বেরিয়ে এসছে 51, কিন্তু বড় আসছে, এন প্লাস n এর ভ্যালু 49, এনের ভ্যালু 49 আসবে ডাইরেক্ট,
কোথাও কি মিস্টেক হচ্ছে দেখে নাও একটু, যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি। দাদা ওই প্লাস মাইনাসটা গুণ হবে না দাদা, ওরকম করে ভেঙে চলে আসবে একবারে। কেন হবে না ভাই সেটা বলো, কেন হবে না? আচ্ছা সরি, একটু ভুল হয়েছে আমাদের। কেন হবে না দেখো, কারণ এই পরেরটা তো বড় সংখ্যা। সরি, আমরা এটা ভুল করছি যে কি, দেখো প্রথমটা তো ছোটো সংখ্যা, সেই বড় সংখ্যার থেকে ছোটো সংখ্যাটা বাদ যায়, এইটুকু জাস্ট আমাদের মিস্টেক হয়েছে। বুঝতে পেরেছো এবার? প্রথম তো বড় সংখ্যা আসবে, দেখো একটা হচ্ছে এন মানে যদি আমি ছোটো একটা সংখ্যা ধরি 3, তাহলে পরের সংখ্যাটা +2 হচ্ছে, মানে n+2, সেটা তো বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যার থেকেই তোমার ছোটো সংখ্যাটা বাদ দিই, আর এটার ভ্যালু হচ্ছে 200, ওই জন্য একটু এদিক ওদিক হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই গেল 200। তাহলে এবার করে দেখো চলে আসবে। তো এবার এটা হোল স্কয়ার সূত্রে ফেলে দাও, হয়ে যাবে। হোল স্কয়ার সূত্র কী হবে? n² মানে a² + 2ab, 2a মানে n আর b মানে 2, তাহলে গুণ করলে দেখো সূত্রে 2 আর 2 2 4, 4n হয়ে যাবে। 4n প্লাস 2 2 4, আর এইবার ঠিক আছে মাইনাস n² রয়েছে এখানে, রেখে দাও। ঠিক আছে, তাহলে a² + 2ab + b² করলাম সমান সমান 200 আছে, সোজা আছে এটাও। তাহলে -n² + n² কেটে গেল, তাহলে এখানে রইল 4n, তাহলে 4n = কত থাকছে? তাহলে এবার এপাশে প্লাস আছে, এপাশে মাইনাস হয়ে যাবে, ঠিকই আছে। তাহলে কত আসছে ভাই? 196 আসছে। এখানে যদি কাটো ভাই দেখো 49 আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা ওটা আগে লিখে ফেলছিলাম, কারণ ওটা তো আগে হবে না, ছোটোটার থেকে তো বাদ দেওয়া যাবে না, তাই না? যখন ছোটোটা আগে দিচ্ছি তখন তো মাইনাস আসছে না, বড়োটা আসছে না। তাহলে 49 অ্যান্সার। নেক্সট, একটি কাজ এ একা 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? সিম্পল আছে। তাহলে এ একা করছে কত দিনে? 20 দিনে করছে, ভেরি গুড। বি 30 দিনে করতে পারে, তো এদের এলসিএমটা করলে মোট কাজটা পেয়ে যাবো। তাহলে এদের এলসিএম কত হবে? 20 আর 30-এ 60 হবে। 3 20 60, 30 দিয়ে 60। ওকে, এওবি একত্রে মানে একসাথে কদিন? তাহলে একদিনে কত করছে একত্রে? 3 আর 2 5 ইউনিট করে করছে। মোট কাজের পরিমাণ কত? 60। তাহলে 5 ইউনিট করছে একদিনে, তাহলে 60 ইউনিট করবে কয় দিনে? তাহলে ভাগ করলে পেয়ে যাবো 5 12 60, 12 অ্যান্সার, অপশান এ। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7 মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু ইন্টু বাহু। বাহু ইন্টু বাহু মানে অপশান সি। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিটে এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে, ওই একই রকম আগে যে একটা মানে ওয়ার্ক অ্যান্ড টাইমে করে আসলাম, সেম টাইম, তাহলে একই রকমভাবে করবো। একটা 30 মিনিটে পূর্ণ করছে আর একটা 15 মিনিটে। এদের এলসিএমটা, এদের যে এলসিএম, এটা হচ্ছে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা। এদের এলসিএম কত হবে? 30 হবে, কারণ 30কে 15 দিয়ে ভাগ করা যায়। এবার দেখো 30 × 30 আর এদিকে 15 × 30। এবার টোটাল কত করে পড়ছে? এক মিনিটে 3 ইউনিট করে, তাহলে 1 মিনিটে 3, তাহলে 30 ইউনিট ভরতে কত টাইম লাগবে? 3 10 × 30 মানে 10 মিনিট লাগাবে। অপশান এ আছে। আজকের লাস্ট ম্যাথ 20 দাগ দেখব। একটি সংখ্যার বর্গ তার 1/4 সঙ্গে যোগ করলে 147। অপশান টেস্ট করেও করতে পারো তুমি। এবার একটা সিম্পল লজিক তোমাকে দেখতে হবে। এইটা আর এইটা অ্যান্সার হবে না, একটু বুঝে গেছি। কেন বলো তো? কারণ দেখো 1/4, তো 1/4 মানে কি? এই 4 দিয়ে ভাগ যেতে হবে, কারণ 12-এর 1/4 হবে আর 8-এর 1/4 হবে। ঠিক আছে, তাহলে এবার বলছি একটি সংখ্যার বর্গ, তাহলে একটা, তাছাড়াও দেখো বুঝতে পারো তোমরা, তো তার 1/4 সঙ্গে, তাহলে একটি 1/4, দেখো 8-এর 1/4 মানে কত হবে? এটা হচ্ছে 3। এবার এইটুকু বুঝে গেছি যে কি 12² 144, তার সঙ্গে যদি 3 যোগ করি 147 হয়ে গেল, এটা অ্যান্সার। কিন্তু যে 8-এর স্কোয়ার ধরো না, 8 আর 64, 64-র মানে এবার 8-এর 1/4 তো অনেক কম হয়ে যাবে, 147 তো আসবে না, আসবে কি? এইভাবেও ভাবা যায়। আর গতানুগতিক নিয়ম যদি করো, কীভাবে করতে হবে? ধরে নিতে হবে একটি সংখ্যা এক্স। ওকে, বলছি একটি সংখ্যা এক্স ধরে নিলাম, তাহলে একটি সংখ্যা এক্স যদি হয়, কি বলছে? একটি সংখ্যার বর্গ, ওই সংখ্যার বর্গ মানে x², তার 1/4 এর যোগফল প্লাস
এক্সের 1/4 মানে x/4, এক্স ইন্টু 1/4 মানে x/4, এর যোগফল হলো সমান করলে কত আসছে 147 আসবে। ব্যাস এলসিএম করবো, করলে কী হবে 4x² প্লাস এক্স, ডাইরেক্ট করে দিলাম, নিচে যেহেতু 4 হবে তো ডাইরেক্ট করে দিচ্ছি, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে তাহলে, গুণ করো, 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 7 28 8 হইলো, 4 14 56 আর 2 528। এবার এটাকে তোমাকে আবার মিডিল টার্মে করতে হবে, এটা সময় সাপেক্ষ, অপশান ধরবে ভালো হবে। তাহলে 4x² প্লাস এক্স মাইনাস 588 হয় বা না হয় করতে হবে, ইকুয়াল টু 0। এবার 4x² রয়েছে এখানে, প্লাস এক্স রয়েছে, মাইনাস 588 আছে। তাহলে এবার কি করতে হয় মনে আছে? তো এটা করতে গিয়ে তোমার টাইমটা, এবার এটা করতে গিয়ে তোমার টাইমটা চ্যাটটা ওটা দেখো। অনেক নষ্ট হবে, তো এটা করার দরকার নেই, ঠিক আছে? এটা করার কোনো প্রয়োজন নেই, অপশান টেস্ট করবা। নেক্সট, এই ছিল ম্যাথমেটিক্স